আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদার্থের গঠনের 7 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই 1 থেকে 6 পর্যন্ত সব লেকচার করে 7 নম্বর লেকচারে আসছো। তো আজকে আমাদের পদার্থের গঠনের লেকচারে পড়ানো হবে, আমরা গতদিন দেখছিলাম যে আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় সেই টপিকটা, সেগুলোর কিছু প্র্যাকটিস দিয়ে আমরা আজকে লেকচারটা শুরু করব। তো দেখো, গতদিন আমরা দেখছিলাম কি যে একটি পরমাণুর ভর দেওয়া থাকলে, কোনো পরমাণুর ক্ষেত্রে তার যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে তাহলে তার আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা কীভাবে বের করবো সেটা দেখছিলাম, তাই না? আজকে দেখব যে আপেক্ষিক পারমাণবিক ভর যদি দেওয়া থাকে সেখান থেকে একটি পরমাণুর ভর কীভাবে বের করবো সেটা। তাহলে কোশ্চেন দেখি, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে, কি বললাম, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? ওকে, কি বললাম, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27 হলে একটি পরমাণুর ভর কত। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর এবং একটি পরমাণুর ভর রিলেটেড একটা সূত্র আমরা গতদিন দেখছিলাম। সূত্রটা কি ছিল? আমরা সমাধানে যাচ্ছি। দেখো, সূত্রটা ছিল মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। কি ছিল? আমি আপেক্ষিক পারমাণবিক ভর কতটা সংক্ষেপে লিখব, তোমরা এটা ফুল লিখবা। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান, উপরে কি ছিল? মৌলের একটি পরমাণুর ভর। আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান কি ছিল? মৌলের একটি পারমাণবিক ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, তাই না? এইটাই তো ছিল। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো তো। আপেক্ষিক পারমাণবিক ভর মানে এই আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া আছে এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান কত সেটা আমাদের সকলেরই মুখস্থ। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কিভাবে হবে দেখো তো। এখানে আপেক্ষিক পারমাণবিক ভর কত? 27। বের করতে হবে কি? একটি পরমাণুর ভর। ধরলাম একটি পরমাণুর ভরকে আমরা আপাতত এক্স হিসেবে ধরলাম। কি ধরলাম? ধরে নিলাম। গণিতে তোমরা ধরো না যে মনে করি এটা সমান সমান এক্স, এটা সমান সমান ওয়াই, ধরো তো। তো এইখানে আমরা পরমাণুর ভরটা এক্স হিসেবে ধরলাম এবং কার্বন 12 আইসোটোপের 1/12 অংশটা কত ছিল? 1.66 ইন্টু 10⁻²4। কি ছিল এটা? গ্রাম ছিল। তো গ্রাম এখানে লেখার দরকার নাই, আমরা দেখছি যে একটি পরমাণুর ভরের একক গ্রাম, এইটার একক গ্রাম, তো ওইটা লেখা লাগবে না। তাহলে দেখো এখানে আমরা কি করব, এক্স এর মান বের করতে হবে। তাহলে কি এটা এই পাশে আসলে এর সাথে গুণন হবে, সেই জিনিসটা করো। এক্সটা যদি এ পাশে নিয়ে আসি তাহলে ওই পাশে ওইটা গেলে কি হবে? আচ্ছা, তোমাদের অনেকের বুঝতে প্রবলেম হতে পারে, এই জন্য এটা করি। 27 গুণন 1.66 ইন্টু 10⁻²4 ইজ ইকুয়াল এক্স। এটা তো লেখা যায়। এখন এই পাশে আর এই পাশে যেহেতু সমান, তাহলে এক্সটাকে আমরা এ পাশে নিয়ে আসি, এটা ওই পাশে দিতেই পারি। তাহলে কি এক্স সমান সমান 27 ইন্টু 1.66 ইন্টু 10⁻²4। ঠিক আছে? এখানে তোমরা ক্যালকুলেশন করলে দেখবা আসবে কত? 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর আমরা কত পাইলাম? 4.482 ইন্টু 10⁻23 গ্রাম। আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। তো এটা মুছে দিলাম। এরপরে যেটা করাবো সেটা দেখো। ওইটা গেল আমাদের একটি পরমাণুর ভর রিলেটেডটা। আরেকটা কি পড়ছিলাম? শতকরা সংযুতি বা শতকরা পরিমাণ থেকে। সেটা যদি এখন একটু দেখি তাহলে সেটা কি? এটাতে আমরা দেখবো কি, আগে একটু বলেই নেই, এটাতে আমরা দেখবো আগের দিন দেখছিলাম যে শতকরার পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করছি। আজকে দেখবো আপেক্ষিক পারমাণবিক ভর থেকে শতকরার পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা। দেখো, কপার 63,
এবং কপার 65। কি বললাম? কপার 63 এবং কপার 65। কপার 63 এবং কপার 65 এর আপেক্ষিক পারমাণবিক ভর আমি একটু দেখি কপারের কত, যথাসম্ভব 63.5। হ্যাঁ, তবু একটু শিওর হয়ে নেই। কপার 63.5, 63.5 হলে এদের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা আমরা এখন কি দেখতেছি? আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে শতকরা পরিমাণ নির্ণয় করবো, মানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে শতকরার পরিমাণ নির্ণয় করার যে প্রসেসটা, সেটাই এটা তোমাদের একটা টপিকই আছে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের প্রয়োগ, এই টাইপের কিছু একটা বলা আছে। তো তোমরা এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা দেখলে বুঝলেই তোমরা সব বুঝতে পারবা। সেটা কি? এখন আমরা সমাধানে যাচ্ছি। কিসে যাচ্ছি? সমাধান। বোর্ডটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম, জায়গা লাগতে পারে। তোমরা এই পাশেরটা আগে লিখবা, তার নিচে এই পাশেরটা লিখবা। হ্যাঁ, তোমরা ভাগ করার দরকার নাই, এই পাশেরটা উপরে লিখবে, এই পাশেরটা তার নিচে লিখে যাবা। দেখো এখানে আমরা কি করব? ধরে নিব। কি ধরে নিব? কপার 63 এর শতকরা পরিমাণ X%। তাহলে কপার 63 এর শতকরা পরিমাণ কতটুকু ধরলাম? X%। ভালো করে বুঝবা এটা। কপার 63 এর শতকরা পরিমাণ X%। যেহেতু শতকরা বলছে, যেহেতু কি বলছে? শতকরা বলছে, তার মানে কি 100% এর মধ্যে এটা বের করতেছি। গত দিনে যখন আমরা ক্লোরিনের দেখছিলাম, ক্লোরিন 75% পাইছিলাম এবং ক্লোরিন 37 পাইছিলাম 25%, তাই না? মোটে যোগ করলে কি 100%ই। আর কোনো কিছু তো 100%ই সর্বোচ্চ হয়, তাই না? মানে কি পূর্ণ হইতে গেলে তাকে কি 100%ই হইতে পারে। তাহলে আমরা যদি বলি ক্লোরিন 35-এর পরিমাণ যদি 75% হয়, তাহলে ক্লোরিন 37-এর পরিমাণ কত, এগুলা যদি নাও বলা থাকে আমরা বলতে পারবো না। যেহেতু পার্সেন্ট আছে মানে কি এটা 100 বোঝাচ্ছে, তাহলে 75% যদি হয় তাহলে ক্লোরিন 37-এরটা কি বের করবো? 100 - 75% সমান 25%, রাইট? ক্লোরিন 35-এর মান 75%, তাহলে ক্লোরিন 37-এর মান কত? পার্সেন্ট মানেই সেটা 100 থেকে 100-র মধ্যে বোঝানো হয়। যেহেতু এটা 75%, তার মানে এটা হবে 100 - 75% সমান 25%। ওইটা যদি হয় তার এরকম, তাহলে এই পাশে দেখো কপার 65 এর শতকরা পরিমাণ কত হবে? কপার 63 এর শতকরা পরিমাণ X%, তাহলে কপার হচ্ছে 65 এর কত হবে? 100 - X%। বুঝতে পারলাম? দেখো এখানে 75% জন্য 100 থেকে 75 বাদ করছি, কিন্তু এখানে আমরা 75-এর জায়গায় যদি X বলি তাহলে কি হবে? 100 - X হবে, রাইট? সেই জিনিসটাই লিখছি। কপার 35-এর পরিমাণটা X% ধরছি, কপার 35 না সরি, কপার 63-এর পরিমাণ X ধরছি, কপার 65-এর পরিমাণ 100 - X, এটা আমরা অটোমেটিক জানতে পারি। ঠিক আছে, তাহলে এই পাশে মুছে দেই। দেখো এরপরে দেখো এই পর্যন্ত লিখলাম। তাহলে এখন আমরা কি পাইলাম? শতকরা পরিমাণ পাইলাম। এখন আমরা শতকরা পরিমাণ থেকে নির্ণয় করার কি জানি একটা সূত্র জানি না? সূত্রটা দেখো এখানে লিখবা, আমরা জানি। আমি এই কালার দিয়ে সূত্রটা লিখে দিচ্ছি তো তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা একই কালি ইউজ করবে, সমস্যা নেই। আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল কি ছিল? P × M + Q × N, তাই না? ডিভাইডেড 100। এখানে P, Q, M, N এর পরিচয় কি আশা করি তোমরা প্রত্যেকেই জানো। P কি ছিল? P ছিল হচ্ছে প্রথম মৌলের পারমাণবিক ভর ছিল P, M ছিল প্রথম মৌলের শতকরা পরিমাণ।
দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর ছিল কিউ, আর হচ্ছে এন ছিল দ্বিতীয় মৌলের শতকরা পরিমাণ। এখানে যে আমি পি মানে ওইটাই যেটা বোঝাচ্ছি সেটাই তোমাদের লিখতে হবে এরকম না, তোমরা বলতে পারো যে এটা লেখার পরে এখানে লিখতে পারো যে এখানে তোমরা এটা লিখে দিলেই ভালো। এখানে পি সমান সমান 63, কিউ সমান সমান 65, এম সমান সমান x%, আর এন সমান সমান 100 মাইনাস x%। কিন্তু তোমাদেরকে বলছিলাম কি পার্সেন্ট আমাদের এখানে দিতে হবে না। এখন দেখো এখানে আমরা লিখি যদি মানটা বসাই তাহলে বা কি হবে, আপেক্ষিক পারমাণবিক ভর কত বলা আছে 63.5, সেটা বসাও 63.5। পির মান কত দেখলাম, পির মান হচ্ছে 63 ইন্টু এম এর মান কত x, বলছিলাম পার্সেন্ট দিতে হবে না, প্লাস কিউ এর মান কত 65 ইন্টু কি 100 মাইনাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও, ডিভাইডেড 100। ঠিক আছে, এখন আমরা এই পাশে যদি লিখি দেখো বা বাকি এইটা যদি এ পাশে ভাগ আছে, এই পাশে আসলে কি হবে গুণন, তাহলে গুণন করলে কি হবে 100 দ্বারা 63 কে গুণ করলে কত হবে, এটাই তো হবে নাকি 63,000 না 63,000 না 6,350, হ্যাঁ তাই হবে 6,350। আর এই পাশেরগুলো যদি গুণন করি তাহলে কি হবে দেখো 63x, আমার কাছে ক্যালকুলেটর নেই, হ্যাঁ আমি মুখে মুখে গুণন করতেছি, তো একটা ক্যালকুলেশন যদি ভুল হয় তোমরা এটা করে নিও। 63x প্লাস এখানে কি আছে 65, 65 দিয়ে একবার 100 কে গুণ করতে হবে, একবার x কে গুণ করতে হবে, তাহলে কি 65 কে 100 দ্বারা গুণ করলে এটা হয়, এবং 65 থেকে এটা কি আছে 65 এর সাথে x আছে, তাহলে 65x আগের চিহ্ন কি মাইনাস, তার মানে এখানে কি হবে মাইনাস 65x। এগুলো তোমরা জেনারেল ম্যাথে আশা করি শিখছো যে কোনটাতে কি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো x গুলাকে আমরা এক পাশে রাখি, বাকিগুলোকে এক পাশে নেই, তাহলে কি হবে 63, আচ্ছা x গুলাকে এ পাশে নিয়ে আসি, তাহলে x গুলাকে এই পাশে নিয়ে আসবো, y গুলাকে পাশে দেবো। আচ্ছা তোমাদের বোঝার সুবিধার জন্য এইভাবে লিখি, মাইনাস এটাই পাশে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস 6500 63x মাইনাস 65x, তাহলে বা এইটা ছোট এটা বড়, তাহলে এটা থেকে যদি এটা বাদ দেওয়া হয় তোমরা ক্যালকুলেটরে চাপে দেখবে আসবে মাইনাস 150, আর এটা আসবে মাইনাস 2x, ওই পাশে মাইনাস থাকলে সেটাকে কাটা দেওয়া যায়, তাহলে কি 150 সমান সমান 2x। তাহলে আমাদের x এর মান বের করতে হবে, তাহলে যেহেতু দুইটাই সমান তাহলে 2x এর পাশে নিয়ে এসে 150 কে আগে ওই পাশে পার করে দেই, বা কিসের মান বের করতে হবে x এর মান, তাহলে x এর মান যদি বের করতে হয় x এর সাথে 2 কি আছে গুণন অবস্থায় আছে না, ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তোমরা ম্যাথে এগুলো শিখছো যে এক পাশের গুণন আরেক পাশের গেলে ভাগ হয়, এক পাশের যোগ আরেক পাশে গেলে বিয়োগ হয়, সেম ভাগ বিয়োগের ক্ষেত্রে একই কথা, তো এটা ম্যাথে শিখবা। এখানে দেখো 150 ডিভাইডেড 2, তাহলে x সমান সমান 75%। তাইলে এখানে আমরা কপার 63 এর শতকরা পরিমাণ কতটুকু পাইলাম 75%। তাহলে লেখো কপার 63 এর শতকরা পরিমাণ সমান সমান 75%। তাহলে এটা যদি 75% হয় এটা কত হবে 100 মাইনাস 75%, তাহলে কপার 65 এর শতকরা পরিমাণ 100 মাইনাস 75% ইকুয়াল কত 25%। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু চেক দেই, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে কি বললাম কপার 63 এর শতকরা পরিমাণ 75%, আর কপার 65 কত 100 মাইনাস 75% মানে 25%। তো এই প্রসেসটা আশা করি বুঝতে পারছো, এবং তোমাদের পরীক্ষাতে এই কপার অথবা ক্লোরিন দিয়েই দেওয়া থাকে বেশিরভাগ সময়। হ্যাঁ, এই জিনিসটা তোমরা জীবনে একবার হলেও পাবা, যারা বোঝোনি তারা পুনরায় আবার ভিডিওটা দেখবা, দেখে বুঝে নিবা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে এই রেখাগুলো তোমাদেরকে দিতে হবে না, এই জিনিসগুলো আবারও বলতেছি, এই জিনিসটা এই ম্যাথটা এবং এর আগের যে ম্যাথ করাইলাম কত দিনের যে 2-3টা ম্যাথ করাইছি এগুলা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই জিনিসগুলা বারবার প্র্যাকটিস করবা যেন এগুলো তোমাদের দখলে থাকে। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা তোমাদেরকে বুঝাইতে পারছি।
তো এটা বোঝাই থাকলে আমরা এখন পরের টপিকে চলে যাই। হ্যাঁ, আর যারা বোঝোনি তারা পুনরায় ভিডিওটা আবার দেখো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আবারও বলতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। কি বললাম? পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। দেখো, এই জিনিসটা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস আবার রিক্যাপ করতে হবে। সেটা হচ্ছে পরমাণু, অণু। ঠিক আছে, পরমাণু আর অণু জিনিসটা কি, এটা আমরা প্রথম লেকচারে দেখছিলাম, তাই না? পরমাণু কি? মৌলিক পদার্থের গাঠনিক কণা। আর অণু কি? দুই বা ততোধিক পরমাণু যদি কি করে, দুই বা ততোধিক পরমাণু যদি একে অপরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাকে আমরা কি বলি? অণু বলি, তাই না? দেখো, এখন হচ্ছে এই পরমাণুর ভরকে আমরা বলি পারমাণবিক ভর। এর ভরকে কি বলি? পারমাণবিক ভর। আর অণুর ভরকে বলি আণবিক ভর। এখন কথা হচ্ছে, আমাদের টপিকের নাম পারমাণবিক ভর থেকে আণবিক ভর নির্ণয়। তাহলে পারমাণবিক ভর থেকে আণবিক ভর কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসটা দেখব। দেখো, ধরো আমরা একটা অণু নিলাম। অণু বা যৌগ তো একই, তাই না? তাইলে অণুটা কি? অণুটা হচ্ছে NH3। এটাই তো অণু বা যৌগ, নাকি? রাসায়নিক বন্ধনের মাধ্যমে দুই বা ততোধিক মৌল যুক্ত আছে না? তাহলে এটা কি? অণু। এতে কয়টা পরমাণু আছে? নাইট্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এখান থেকে আমরা ভরটা এর কিভাবে নির্ণয় করব? আমরা প্রত্যেক পরমাণুর ভরের সাথে প্রত্যেক পরমাণুর ভর কি করব? যোগ করব। কি বললাম? সকল পরমাণুর ভর আমরা একসাথে যোগ করব। কিন্তু এখানে আরেকটা কথা, যদি কোনো মৌলের একাধিক সংখ্যক থাকে বা কোনো মৌল একাধিক সংখ্যক থাকে, সেই মৌল যে কয়টি আছে সেই কয় দ্বারা তাকে গুণ করব। কিছুই বুঝিনি, বুঝে দিলে বুঝবা। দেখো, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের 1, আমরা সবাই জানি। তাহলে কি করব বলছিলাম? প্রত্যেক পারমাণবিক ভর কি করব? প্রত্যেক মৌলের পারমাণবিক ভর যোগ করব। মৌলগুলা যদি কীরকম হয়, আলাদা আলাদা হয়, তাহলে 14 যোগ হাইড্রোজেনের কত? 1। কিন্তু আমি বলছিলাম যে একটি মৌল যদি একাধিক থাকে তাহলে তার সংখ্যা দ্বারা তাকে গুণ করব। তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে? হাইড্রোজেন 3টা আছে, তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত? দেখো, 14 + 3 = 17। এটাই হচ্ছে এই যে অ্যামোনিয়ার বা NH3 যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর। তাহলে পারমাণবিক ভর থেকে আমরা আণবিক ভর বের করলাম, তাই না? দেখো, আবার যদি একটা উদাহরণ দেই, H2O। কি বললাম? H2O। এটা কি? পানির সংকেত, তোমাদেরকে বলছি। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, আছে কয়টা? 2টা। 2 এর সাথে কীভাবে গুণন হবে? প্লাস। অক্সিজেনের কত? অক্সিজেনের 16। তাহলে 2 + 16 = 18। আবার একটা যদি দেখাই, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষার, আমরা ধীরে ধীরে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে যখন যাব তখন জানবো। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, অক্সিজেনের কত? 16, হাইড্রোজেনের কত? 1। এখন দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে 2 গুণন হয়েছিল, এখানে 3 গুণন হয়েছিল, এখানে 1 গুণন হয়নি। 1 থাকলে সেটাকে গুণন করতে হয় না। কিন্তু এখানে 2 গুণন হয়েছিল কেন? হাইড্রোজেন কয়টা আছে? 2টা। এখানে 3 গুণন হয়েছিল কেন? হাইড্রোজেন কয়টা আছে? 3টা। এখানে 1 গুণন হয়নি কেন? কারণ হাইড্রোজেন এখানে একটাই আছে। তাহলে দেখো, এখানে যদি আমি এখন যোগ করি তাহলে কত আসে? 40, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের পারমাণবিক ভর কত? 40। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে কি শুধু হাইড্রোজেনের ক্ষেত্রেই গুণন হবে, অন্য কোনো ক্ষেত্রে গুণন হবে না? হ্যাঁ, অন্য কোনো ক্ষেত্রেও গুণন হবে, কিন্তু সেটা কখন হবে? যে কোনো মৌল, এখানে অক্সিজেনও যদি 2টা থাকতো তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও যোগ হতো। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড যদি বলি আমি, কি? হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটার ক্ষেত্রে কি হবে? দেখো, হাইড্রোজেনের 1, 2টা আছে, 2 গুণন, যোগ অক্সিজেনের 16, 2টা আছে, তাই 2 গুণন করতে হবে। তাহলে 2 + 32 = 34। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক ভর কত? 34। মনে রাখবা, কোনো
অণু বা যৌগের মোট ভরকে আণবিক ভর বলা হয় এবং কোনো পরমাণুর মোট ভরকে পারমাণবিক ভর বলা হয়। সংজ্ঞা দুইটি যদি আমি একটু লিখে দেই, এই জিনিসটা বুঝাইতে পারছি তোমাদেরকে আশা করি। এখন আসো আমরা সংজ্ঞা লিখে দিব। পারমাণবিক ভর, আণবিক ভর কোন মৌল বা পরমাণু তো একই জিনিস, তাই না? মৌল বা পরমাণুর মোট ভরকে পারমাণবিক ভর বলে। যেমন কি অক্সিজেনের ভর 16, নাইট্রোজেনের 14, অ্যালুমিনিয়ামের 27 ইত্যাদি। আণবিক ভর যদি বলি, কোন যৌগ বা অণুর মোট ভরকে, কোন যৌগ বা অণুর মোট ভরকে কি বলে? আণবিক ভর। ঠিক আছে, তাহলে এখন আণবিক ভর বের করার নিয়ম কি আমরা দেখলাম একটু আগেই। তো একটা অণু যদি আমরা নেই H2O, এখানে কি করলাম? হাইড্রোজেনের ভর 1, দুইটা আছে 2 গুণন প্লাস অক্সিজেনের 16 সমান সমান 18। এরপরে যদি বলি NO2, কি NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেনের 14 প্লাস অক্সিজেনের 16, কিন্তু দুইটা আছে জন্য 2 গুণন, তাহলে 14 যোগ 32 সমান সমান কত? 52 নাকি 14, তাহলে 48 না 46, তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের আণবিক ভর 46, হাইড্রোজেন মানে পানির ক্ষেত্রে, হাইড্রোজেন অক্সাইডের ক্ষেত্রে 8। এখন কথা হচ্ছে অণুর ক্ষেত্রে হলে সেটাকে অবশ্যই আণবিক ভর বলতে হবে, অণু বা যৌগ হলেই, এবং পরমাণু বা মৌল হলে সেটাকে পারমাণবিক ভর বলতে হবে। এই জিনিসটা আশা করি আমাদের ক্লিয়ার। এখন দেখো আমাদেরকে পড়তে হবে তেজস্ক্রিয় আইসোটোপ। কি পড়তে হবে? তেজস্ক্রিয় আইসোটোপ। যদি একটু আমি লিখে দেই, টপিকের নামটা যদি লিখি আমি, তাহলে কি দেখো, তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপ দেখো, আইসোটোপ জিনিসটা কি এটা আমরা গতদিনে শিখছিলাম। কি শিখছিলাম? আইসোটোপ জিনিসটা কি, যাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা তাদেরকে আইসোটোপ বলছিলাম। এখানে আরেকটা জিনিস একটু বলে দেই, তোমাদেরকে গতদিন আইসো ইলেকট্রনের উদাহরণ দেখাইছিলাম কি F মাইনাস N3 মাইনাস O2 মাইনাস, ইলেকট্রন সবগুলোর কয়টা হয়েছিল? 10টা। তাইলে এখন কথা হচ্ছে যদি সোডিয়াম প্লাস হয়, মানে কি সোডিয়ামের 11টা ইলেকট্রন হয়েছে প্লাস, মানে কি সে একটা ইলেকট্রন ত্যাগ করছে বা ছেড়ে দিছে, তাই তারও কত হবে? 10। ম্যাগনেসিয়ামের যদি 2 প্লাস হয়, তাহলে ম্যাগনেসিয়ামের যদি 2 প্লাস হয় তাহলে তার 12টা ছিল, 2 প্লাস মানে 2টা সে ত্যাগ করছে বা বের করে নেওয়া হয়েছে তার থেকে, তাহলে এরও 10। তার মানে কি পজিটিভ চিহ্ন হোক নেগেটিভ চিহ্ন হোক ব্যাপার না, বাট ইলেকট্রন সংখ্যা যদি সেম আছে তাহলে কি সেগুলো একে অপরের আইসো ইলেকট্রন। গতদিন আমি পজিটিভগুলো বলছিলাম না, এখানে আজকে একটু দেখে দিলাম। দেখো তেজস্ক্রিয় আইসোটোপ কি, আমাদের এই প্রকৃতিতে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি আছে। কি আছে? তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় রশ্মি, এই তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি? আলফা, যাকে প্রকাশ করা হয় এইচ ভাবে চিহ্ন দ্বারা, তারপরে হচ্ছে বিটা, বিটা লেখার সময় সবাই সাবধান, দেখো নট বি, এটা বিটা, নিচের রেখাটা কি হবে? নিচের দিকে লম্বা হবে। আরেকটা হচ্ছে কি? গামা, এটা হচ্ছে গামা। এই যে এই তিনটা রশ্মি, এগুলাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। আর যে সকল আইসোটোপ থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়, নির্গত হওয়া মানে কি? বের হওয়া। তাহলে যে সকল আইসোটোপ থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলা নির্গত হয় তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় আইসোটোপ। বুঝাইতে পারছি? তাহলে কি যে সকল আইসোটোপ থেকে এই তেজস্ক্রিয় রশ্মিগুলা নির্গত হয় তাদেরকে আমরা তেজস্ক্রিয় আইসোটোপ বলি। এই তেজস্ক্রিয় আইসোটোপটা তোমাদের অবশ্যই অনেক ইম্পর্টেন্ট,
এগুলো তোমাদের পরীক্ষায় আসে। তাহলে সংজ্ঞাটা লিখি, যে সকল আইসোটপ থেকে বিভিন্ন তেজস্ক্রিয়, এটা তেজস্ক্রিয়, হ্যাঁ, বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি, তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো আলফা, বিটা, গামা ইত্যাদি, এখানে ব্র্যাকেটের মধ্যে ইত্যাদিটাও লিখে দিও। নির্গত হয় তাদেরকে বা সেই সকল আইসোটপকে তেজস্ক্রিয় আইসোটপ বলে। তাহলে কি বললাম, যে সকল আইসোটপ থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি, যেমন রশ্মিগুলো কি আলফা, বিটা, গামা ইত্যাদি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় আইসোটপ বলে। ঠিক আছে, এখন দেখো এই তেজস্ক্রিয় আইসোটপটা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে কাজে লাগে। এখন এই তেজস্ক্রিয় আইসোটপটা আমাদের কি কাজে লাগে বা আমরা কি কাজে ব্যবহার করি সেটা আমরা এখন জানবো। মানে কি এখন জানবো তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার। তাহলে এটা একটু মুছে দিলাম। তেজস্ক্রিয় আইসোটপের ব্যবহার কি কি দেখো, আমরা একটু যদি এর ব্যবহার দেখি, এখন কি দেখবো এর ব্যবহার, মানে একে আমরা কি কি কাজে ব্যবহার করি আর কি। দেখো তেজস্ক্রিয় আইসোটোপ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। আচ্ছা, ব্যবহারের আগে আরেকটা কথা বলে নেই, এই তেজস্ক্রিয় আইসোটোপটা প্রকৃতিতে পাওয়া যায় প্রায় 3000, এটা একটু নোট করে রাখবা তোমরা ওই সংজ্ঞার নিচে। মোট পাওয়া যায় প্রায় 3000 পাওয়া যায় প্রায়, হ্যাঁ, অবশ্যই প্রায় লিখবো ব্র্যাকেটের মধ্যে। এর মধ্যে কিছুটা আমরা প্রকৃতিতে পাই আর বাকি সবগুলা গবেষণাগারে তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে কিছুটা আমরা কই পাই, প্রকৃতিতে, আর বেশিরভাগই গবেষণাগারে তৈরি করা হয়। এই জিনিসটা তোমরা একটু লিখে রাখবা, হ্যাঁ। দেখো এদের ব্যবহারের ক্ষেত্রে যদি বলি, আমরা এগুলাকে কি কি কাজে ব্যবহার করতে পারি, এগুলাকে আমরা কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন ধরনের ফসলের বীজ সংরক্ষণ বা বীজের উন্নত জাত তৈরির জন্য আমরা কি করতে পারি, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করতে পারি। তাইলে আমরা শুরু করব চিকিৎসা ক্ষেত্র দিয়ে। কি দিয়ে? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার, কিসের ব্যবহার দেখতেছি? তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। দেখো চিকিৎসার ক্ষেত্রে আমরা কি কি করে থাকি, চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় করা হয় এবং রোগ ভালো করা হয়। তুমি একটা ডাক্তারের কাছে প্রথমে গেলাম, তুমি একজন ডাক্তারের কাছে গেলাম, কি হচ্ছে, তোমার পেট ব্যথা হচ্ছে, কিন্তু পেট ব্যথা তো বিভিন্ন কারণে হতে পারে, গ্যাস্ট্রিকের কারণে হতে পারে, আলসারের জন্য হতে পারে, তোমার এছাড়া অ্যাপেন্ডিক্সের কারণে হতে পারে, বিভিন্ন ধরনের অসুস্থতার কারণে তোমার পেট ব্যথা হতে পারে। তুমি যাওয়ার পরে ডাক্তার আগে প্রথমে কি করবেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তোমার রোগটা শনাক্ত করবেন। এই শনাক্তকরণকে কি বলা হয়, রোগ নির্ণয় করবেন, এবং নির্ণয় করার পরে তিনি সেই অনুযায়ী ওষুধ দেবেন। কিসের জন্য? তোমার রোগটা ভালো করার জন্য। এই ভালো করাকে কি বলা হয়, নিরাময় করা। তার চিকিৎসা ক্ষেত্রে কি কি করা হয়, রোগ নির্ণয় এবং নিরাময়। তাহলে কি, রোগ নির্ণয় আর হচ্ছে কি রোগ নিরাময়। তাহলে দেখো এই দুইটার কোনটার ক্ষেত্রে কি ব্যবহার সেটা যদি বলি, রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরো যে টেকনেশিয়াম 99 একটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এই আইসোটোপটা ব্যবহার করি। তোমাদের বইয়ে এটা লেখা আছে যে টেকনেশিয়াম 99 একটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, হ্যাঁ। নামটা যদি একটু লিখে দেই, আইসোটোপটার নাম হচ্ছে টেকনেশিয়াম 99। তোমাদের অনেক সময় এমসিকিউতে আসে এরকম T99 লিখে। এই টেকনেশিয়াম 99 দ্বারা কি করা হয়, কোনো কোষ শনাক্তকরণ করা হয়।
কি কোষ? ক্যান্সার কোষ। ঠিক আছে, তাহলে কি এই টেকনেশিয়াম 99 দ্বারা আমরা কোনো ক্যান্সার কোষ শনাক্তকরণ করতে পারি। এছাড়াও কি লিউকোমিয়া নামে এক ধরনের রোগ আছে। কি আছে? লিউকোমিয়া। এই লিউকোমিয়া, হ্যাঁ, এই লিউকোমিয়া শনাক্তকরণের জন্য কি ব্যবহার করা হয়? এই লিউকোমিয়া শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় ফসফরাস 32, এটাকে লেখা হয় হচ্ছে 32P এর ফসফেট। ঠিক আছে, তাহলে দেখো ক্যান্সার কোষ শনাক্তকরণের জন্য আমরা শিয়াম, হ্যাঁ, এখানে শিয়াম হবে, টেকনেশিয়াম 99 ব্যবহার করি। লিউকোমিয়া এটাও এক ধরনের ক্যান্সারের হচ্ছে টিউমারের জাতীয়, এটা শনাক্তকরণের জন্য ফসফরাস 32 এর ফসফেট ব্যবহার করে থাকি। এছাড়াও আরও যদি বলি টেকনেশিয়াম 99টাই কেন ব্যবহার করা হয়? প্রশ্ন আসে না যে এই টেকনেশিয়াম 99টা আমরা ক্যান্সার কোষ শনাক্তকরণের ক্ষেত্রে কেন ব্যবহার করি, বা রোগ নিরাময়ের ক্ষেত্রে কেন ব্যবহার করি, তাই না? এই টেকনেশিয়াম 99টা ব্যবহার করার পিছনে কারণ হচ্ছে এর লাইফ টাইম খুবই কম। দেখো তেজস্ক্রিয় যে আইসোটোপগুলো আছে, এই আইসোটোপগুলা কিভাবে প্রয়োগ করা হয়? টেকনেশিয়াম 99 কোনো একটা রোগের মধ্যে প্রয়োগ করার পরে এই হচ্ছে টেকনেশিয়াম 99টা কি হয়? রোগীর দেহে পরিচালনা করা হয়। পরিচালনা করার পরে দেখা যায় যে আসলে তোমাদের বইয়ে যেভাবে লেখা আছে সেই ভাষায় বলি, প্রথমে একটা রোগীর শরীরে আমরা টেকনেশিয়াম 99 প্রয়োগ করব। ঠিক আছে, যদি একটু দাগেই দেখাই, ধরো যে এটা একটা হিউম্যান বডি, এটা একটা হিউম্যান বডি, হ্যাঁ, এই হিউম্যান বডির মধ্যে আমরা কি করব? এই যে টেকনেশিয়াম 99টা আছে এটা প্রয়োগ করব, এর ভিতরে প্রয়োগ করতেছি। প্রয়োগ করার পরে দেখা যাবে এই টেকনেশিয়াম 99টা কি করবে? বিটা রশ্মি নির্গত করবে। কি করবে? এই মানুষের দেহের মধ্যে বিটা রশ্মিটা নির্গত করবে। নির্গত করার ফলে একটা জায়গায় এটা কি হবে? জমা হবে। একটা জায়গায় গিয়ে এটা জমা হবে। তখন কি করা হবে? বাহিরে থেকে এই বিটা রশ্মি, এই বিটা রশ্মি শনাক্তকারী যন্ত্রের মাধ্যমে আমরা শরীরে সেই ক্ষত স্থানের ছবি তুলতে পারবো। তাইলে এখন বিটা রশ্মিটা যেখানে জমা হবে সেখানেই ক্ষত আছে, কারণ কি বিটা রশ্মি এক জায়গায় জমা হচ্ছে আর আমরা সেই কি জমাকৃত জায়গাটারই ছবি তুলতেছি, আর বিটা রশ্মিটা তোমার যেখানে ক্ষত আছে শরীরের মধ্যে সেখানে গিয়েই জমা হবে। এই টেকনেশিয়াম 99 ছাড়াও আরও অনেক তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করেও শরীরের ক্ষত নির্ণয় করা যায়, কিন্তু এই টেকনেশিয়াম 99 ব্যবহার করার একটা বিশেষ কারণ আছে। এর কারণ হচ্ছে এর লাইফ টাইম বা এর স্থায়িত্ব। এর লাইফ টাইমটা হচ্ছে 6 ঘন্টা। কতক্ষণ বললাম? 6 ঘন্টা। টেকনেশিয়াম 99 এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা, এই জন্য এটাকে ব্যবহার করা। এছাড়াও লিউকোমিয়া শনাক্তকরণের ক্ষেত্রে ফসফরাস 32 এর ফসফেট ব্যবহার করা। কি ফসফেট? এটা কিন্তু ফসফেট ব্যবহার করা হয়। এছাড়াও টিউমার শনাক্তকরণের ক্ষেত্রে কি বললাম? রোগ নিরাময়টা আমরা পরে লিখি। টিউমার শনাক্তকরণে কোবাল্ট, কি বললাম? কোবাল্ট 60 এর আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। তাহলে কি বললাম? টেকনেশিয়াম 99 শরীরের ক্ষত স্থানের নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা যেটা আসলে ক্যান্সারের জন্য ব্যবহার করা হয়। লিউকেমিয়া হচ্ছে ফসফরাস 32 এর ফসফেট ব্যবহার করা হয়। আর টিউমার শনাক্তকরণের কোবাল্ট 60, কি বললাম? কোবাল্ট 60 এর তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। আর এই টেকনেশিয়াম 99 এর লাইফ টাইমটা কত? টেকনেশিয়াম 99 এর লাইফ টাইমটা হচ্ছে 6 ঘন্টা। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে। তো রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই কয়টাই ব্যবহার আছে। এখন আসো রোগ নিরাময়ের ক্ষেত্রে কি দেখব? রোগ নিরাময়ের ক্ষেত্রে
দেখো রোগ নিরাময়ে কিভাবে ব্যবহার করা হয়। আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলে সবচেয়ে কমন একটা রোগ হচ্ছে থাইরয়েডের সমস্যা। কি বললাম? থাইরয়েডের সমস্যা যেটা হয় সেটাকে কি বলা হয়? গলগণ্ড। কি বলা হয়? গলগণ্ড রোগ বলা হয়। এই যে থাইরয়েডের যাদের সমস্যা হয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি করা হয় দেখো, বলা না আসলে থাইরয়েডের রোগকে গলগণ্ড বলা হয়। আর এদেরকে আয়োডিন 131, কি বললাম? আয়োডিন 131, এটা যদি লেখো তাহলে কি হবে? আয়োডিন 131 এর দ্রবণ পান করানো হয়। থাইরয়েড কই? গলায়। এই দ্রবণটা পান করালে কি হবে? ওই দ্রবণটা তো গলা দিয়ে যাবে। তার মানে এই দ্রবণটা কি করে? এই থাইরয়েড 131টা কি করে? থাইরয়েডে পৌঁছায়। মানে আয়োডিন 131টা থাইরয়েডে পৌঁছায়। থাইরয়েডে পৌঁছানোর পরে সে কী করে? সে এই থাইরয়েড ক্যান্সার, সর্বপ্রথম রোগ নিরাময়ের ক্ষেত্রে আয়োডিন 31টা থাইরয়েড ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়েছিল। এটা মূলত ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়। তাহলে আয়োডিন এটা এইভাবে না দেয়, আয়োডিন 131টা থাইরয়েডে পৌঁছায়। পৌঁছানোর পরে কি করে? থাইরয়েড ক্যান্সারের কোষগুলোকে ধ্বংস করে। ধ্বংস করে। কি বললাম তাহলে? আয়োডিন 131 কি করে? থাইরয়েডে দ্রবণ খাওয়ার ফলে থাইরয়েডে পৌঁছায়। থাইরয়েডে পৌঁছানোর পরে থাইরয়েড ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করে। এভাবে থাইরয়েড ক্যান্সার নিরাময় করা হয় প্রথমে। এছাড়াও যদি বলি কি, ইরিডিয়াম, কি বললাম? ইরিডিয়াম 192, এটা যদি লিখি IR 192, এটা ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিসের? ব্রেন ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। তাহলে কি বললাম দেখো, থাইরয়েডটা কিভাবে কাজ করে এটা দেখাইলাম। ইরিডিয়ামটা কি হয়? ব্রেন ক্যান্সারের জন্য কাজ করে। তো মোটামুটি এইটুকুই তোমাদের দরকার, এর বাইরে থেকে তোমাদের আর কিছু আসে না। এইটুকুই তোমাদের বইয়ে আছে। তাহলে চিকিৎসার ক্ষেত্রে নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে করা হয় এবং নিরাময়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এরপরে আসো, এরপরে আমরা দেখব কৃষিক্ষেত্রে কি, কোন ক্ষেত্রে দেখব? কৃষিক্ষেত্রে। দেখো কৃষিক্ষেত্রে এর বিভিন্ন ধরনের ব্যবহার আছে। পুষ্টিকর খাবার উৎপাদন, দেন হচ্ছে পোকামাকড়ের হাত থেকে রক্ষা, ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে রক্ষা, তারপরে হচ্ছে মান উন্নয়ন করা। তো কৃষিক্ষেত্রে ব্যবহারে আমরা তিনটা জিনিস দেখব। কয়টা? কৃষিক্ষেত্রে কি কি দেখব? ফসলের পুষ্টি, কি দেখব? ফসলের পুষ্টিমান। এরপরে কি দেখব? ক্ষতিকর পোকামাকড় হতে রক্ষা। আরেকটা দেখব মান উন্নয়ন। কি দেখব? মান উন্নয়ন। দেখো ফসলের পুষ্টিমান, ফসলের পুষ্টিমানটা কিভাবে এক করা হয়? দেখো আমাদের যে ফসলগুলো আছে, এই ফসলগুলো ফলানোর পরে এগুলাতে কি হয়? ফসলগুলা, সব জমির ফসল কি এক হয়? হয় না। কেন হয় না? কারণ কীটনাশক প্রয়োগের উপরে কম বেশি করে হয়। এই তেজস্ক্রিয় আইসোটোপটা ব্যবহার করে কিভাবে ফসলের পুষ্টিমান উন্নয়ন করতে পারি? দেখো আমরা ফসলের উন্নতির জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি, কিন্তু কতটুকু কীটনাশক ব্যবহার করতে হবে এটা আমরা জানি না। আমরা কি জানি? মাটি দেখে বলতে পারবো? পারবো না। এই জন্য আমরা কি করি? একটা মাটিতে বা যেই জমিতে আমরা ফসল লাগাইছি সেই জমিতে তেজস্ক্রিয় আইসোটোপ প্রয়োগ করি। কি করি? তেজস্ক্রিয় আইসোটোপ প্রয়োগ করি। প্রয়োগ করে আমরা দেখতে পারি যে সেই মাটিতে কতটুকু নাইট্রোজেন এবং ফসফরাস